তদন্তে গতি আনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতেই হচ্ছে সিবিআইকে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তারা চাইছে এবার সঞ্জয় রায়ের দাঁতের ফরেনসিক হোক। কিন্তু কেন, তা থেকে কি সূত্র মিলতে পারে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত, বলতে পারবেন আরো ভালো। অমিত, নির্যাতিতার চোয়ালের ঠিক ওপরের অংশে 2x2 ইঞ্চির কামড়ের ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের 9 নম্বর যে পয়েন্টটি রয়েছে ময়নাতদন্ত রিপোর্টে, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতার চোয়ালের ওপরে দাঁতের ক্ষত বা কামড়ের ক্ষত রয়েছে। সেই যেহেতু এখন ইতিমধ্যে যেহেতু দেওয়া হয়ে গেছে, সেই জায়গায় যেহেতু ময়নাতদন্তের রিপোর্টটা এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের কাছে রয়েছে, সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত, তার দাঁতের বিভিন্ন পজিশনের বা তারা পরিমাপ করে তারা সেই ক্ষতের সঙ্গে সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক করে একটা রিপোর্ট ম্যাচ করে দেখতে চাইছেন যে সেই কামড়ের ক্ষত সঞ্জয়ের দাঁত থেকে হয়ে এসেছে কিনা। সেক্ষেত্রে গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। সেখানে জেরা করার পাশাপাশি সিবিআই সূত্রে খবর তার দাঁতের মেজারমেন্ট নেওয়া হয়েছে এবং বেশ কিছু নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। সেক্ষেত্রে সেগুলো ফরেন্সিকে পাঠানো হতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। কারণ মূলত যে ময়নাতদন্তের রিপোর্ট এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে, সেখানেই 9 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে চোয়ালের উপরে কামড়ের ক্ষত রয়েছে, কামড়ের ক্ষত ছিল নির্যাতিতার। সেই কামড়ের ক্ষত যে পরিমাপ সেখানে রয়েছে 2x2 ইঞ্চি, সেই পরিমাপ মোতাবেক সঞ্জয়ের দাঁত থেকে সেই ক্ষত হতে পারে কিনা বা সঞ্জয়ের দাঁতেই সেই ক্ষত হয়েছিল কিনা, সেটি মেজারমেন্ট করা বা পরিমাপ করার জন্য সঞ্জয়ের দাঁতে ফরেন্সিক করার পরিকল্পনা, এমনটাই সিবিআই সূত্রে খবর। আচ্ছা অমিত, আর একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে সিবিআই এর একটা টিম আজ চিনার পার্কে ঘোষ ভিলায় গিয়েছে। ঘোষ ভিলা মানে হচ্ছে সন্দীপ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন প্রিন্সিপাল রাজি করেন যে তার যে পৈতৃক বাড়ি, তার মা বাবা যেখানে থাকতেন সেই ঘোষ ভিলায়। তো সেখানে সিবিআই এর তদন্তকারীরা কি চাইছেন, মানে কি খুঁজে পাবেন বলে মনে করছেন? আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় আজকে একযোগে বিভিন্ন জায়গাতেই ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আজ সকাল 6টা নাগাদ চিনার পার্কের, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি। এই বাড়িতে 2008 সাল থেকে থাকতো এখানে সত্যপ্রিয় ঘোষ। এটা একটি ঘোষভিলা নামে এলাকায় পরিচিত। এই বাড়িতে তার বাবা মা দীর্ঘদিন এখানে থাকতেন। এমনকি 2008, 9, 10 এই সময়কালেও সন্দীপ ঘোষ আর স্ত্রীকে নিয়ে এই ঘোষভিলাতেই থাকতেন বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়। সেক্ষেত্রে সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকরা এখানে পৌঁছে যান। পৌঁছে গিয়ে বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। যে মেন গেট, এই মেন গেটে এইখানটাতে কিন্তু তালা মারা ছিল। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা প্রথমে তারা ঢুকতে পারেননি। পরবর্তী সময়ে সন্দীপ ঘোষদের অত্যন্ত নিকট পরিজন বলা যেতে পারে বা তার পরিচিত একজন স্থানীয় এলাকাতেই থাকেন, তাকে ডেকে আনা হয়। তার কাছে মেন গেটে চাবি ছিল, সেই চাবি দিয়ে তালা খুলে ইডি আধিকারিকরা ভেতরে যান। এবং তারপরেও কিন্তু ভেতরে গিয়ে তল্লাশি অভিযান করতে অনেকটা সময় লেগে যায়। কারণ ভেতরে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন যে ঘর রয়েছে, 3তলা বাড়ির বিভিন্ন ঘর রয়েছে, ঘরের ভিতরে আলমারি রয়েছে, সেইগুলো কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল। সেক্ষেত্রে আমরা দেখলাম 9:30 নাগাদ চাবিওয়ালা নিয়ে আসা হয় এবং তাকে দিয়ে এই মুহূর্তে আমরা মাঝে মাঝে শব্দ পাচ্ছি ভেতরে চাবি তৈরির কাজ হচ্ছে এবং সেই সমস্ত চাবি তৈরি করে বিভিন্ন সেখানে যে আসবাব থাকে বা আলমারি থাকে সেগুলো খুলে সেগুলো তল্লাশি কিন্তু চালানোর প্রক্রিয়া কিন্তু চলছে এই মুহূর্তে। সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি, এই বাড়িতে এবং এলাকাতে এই বাড়িতে অভিযান তদন্তকারীরা তারা মনে করছেন যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত এমন কিছু তথ্য থাকতে পারে যে তথ্য তদন্তের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই সব তথ্য তার পৈতৃক বাড়িতেই কোথাও না কোথাও রয়ে গিয়েছে। সেটা মনে করা হচ্ছে, কারণ যেহেতু প্রতিটা ঘর তালাবন্ধ অবস্থায় ছিল, ভেতরে আসবাব রয়েছে, আলমারি রয়েছে, সেই সমস্তগুলো চাবিওয়ালা আনা হয়েছে এবং আমরা মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি সেখানে চাবি তৈরি কাজ চলছে। চাবি দিয়ে সে সমস্ত খুলে তল্লাশি অভিযান চালানো হবে। কারণ ইতিমধ্যেই গত সপ্তাহে শুক্রবার দিন যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেক্ষেত্রে বেলেঘাটের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতার ঘোষের আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, যার মধ্যে
আট থেকে 10টি কোম্পানির হদিশ পেয়েছিলেন ইডি আধিকারিকরা, যে কোম্পানির মাধ্যমে টাকা সাইফুন করা হয়েছে ইডি আধিকারিকরা মনে করছেন। সেক্ষেত্রে আজকে একযোগে আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই জায়গাতে সন্দীপ ঘোষের প্রত্যেক বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এরই পাশাপাশি অমিত, আমরা একবার দেখিয়ে রাখতে চাইবো, আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, এই ঘোষ ভিলার আশপাশে যারা থাকেন তারা সন্দীপ ঘোষ, তার বাবা, তার পরিবার, তাদের ব্যবহার সম্পর্কে, তাদের সঙ্গে কথা হয় কিনা, কতটা পরিচিতি, সে সম্পর্কে তারা কিছু জানেন কিনা সন্দীপ ঘোষের সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। শুনুন তারা কি বলছেন। আমরাও চাইছি যে জুনিয়র ডাক্তারের পিছনে আমরাও আছি, কিন্তু এরকম একজন হোয়াইট কলার ভদ্রলোককে আমরা সমাজের মধ্যে চাই না। আমরা ওনার বিচার চাইছি, উনি যে নোংরা কাণ্ডটা ঘটিয়েছে তার বিচার আমরা চাইছি। আমরা এক মহিলা হয়ে মহিলার পাশে আমরা আছি। অভয়া যে উনি মারা গেছেন, আমরা তার মায়ের চোখে আমরা আজ অবধি বসাতে পারছি না, তার পিছনে সবসময় আমরা আছি। উনি খুবই বাজে লোক, উনি যে কেলের সবাই জানেন, এটা মানে খুবই অসভ্য লোক, খুবই অসভ্য লোক। সন্দীপ ঘোষের আমলে আরজিকরের ক্যান্টিনের টেন্ডার পেয়েছিলেন চন্দন লৌহ। তো এই চন্দন লৌহের বাড়িতেও আজ ইডির তদন্তকারীরা, অর্থাৎ সেখান থেকে এই টেন্ডার সংক্রান্ত কোন কোন নথি মিলতে পারে, সেই নথি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তার জন্য ইডির আধিকারিকরা তার ফ্ল্যাটে তল্লাশি করে। এবং এই ফ্ল্যাটে তল্লাশির সময় নথিপত্রের ফটোকপি নিয়ে 4 ঘন্টা পরে ইডি তাদের বাড়ি ছেড়েছে। এবং তার আগে অবশ্য এই চন্দন লৌহর ছেলে, তাকে নিয়ে ছাদেও তল্লাশি চালান তদন্তকারীরা। অভিযোগ কি? অভিযোগ সন্দীপ ঘোষের আমলে ক্যান্টিনের টেন্ডার পান চন্দন লৌহ। অভিযোগ কি? এই ক্যান্টিনের টেন্ডার নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ, আর সেই তদন্তই করছে আরজিকরের দুর্নীতি তদন্ত করতে গিয়ে, সেই তদন্ত করছে ইডি। আর সেজন্যই টালায় চন্দন লৌহর ফ্ল্যাটে ইডি আজ প্রায় 4 ঘন্টা তল্লাশি চালালো। ইডির আধিকারিকরা আজ কালিন্দিতেও যান। কালিন্দিতে একটি অফিসে তল্লাশি চালান, অকটেন মেডিকেল অফিস। এই অফিসে কি হয় না, এই অফিস আসলে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিস। এখান থেকে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হয়। সেই অফিস থেকেও কিছু নথি মিলতে পারে বলে মনে করেছেন ইডির তদন্তকারীরা। আর এবার স্বাস্থ্য ভবনের সামনের ছবিতে নজর রাখতেই হবে। 40 ঘন্টা পার হয়ে গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে অবস্থানে অনড়। সেখানকার ছবি কীরকম? আজ সকাল থেকে এখনো পর্যন্ত বেলা 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন রৌনক প্রতিনিধি, সরাসরি একবার রৌনকের সঙ্গে কথা বলবো, রৌনকের মাধ্যমে দেখে নিতে চাইবো। রৌনক, কি অবস্থা এখন স্বাস্থ্য ভবনের সামনে? জুনিয়র চিকিৎসকরা, তাদের অবস্থান, তারা কি বলছেন, কি দেখতে পাচ্ছেন? একেবারে 40 ঘন্টা অতিক্রান্ত, যত সময় গড়াচ্ছে তাদের যে আন্দোলন তা কিন্তু তীব্র হচ্ছে। ধীরে ধীরে কিন্তু যে জমায়েতের সংখ্যা বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কিন্তু সিনিয়র চিকিৎসকরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই সিনিয়র চিকিৎসকরা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। অর্থাৎ 40 ঘন্টা অতিক্রান্ত তাদের যে 5 দফা দাবি এবং স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু আজ নিয়ে 3 দিন অবস্থানে রয়েছেন। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেটানো হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের শর্ত সাপেক্ষে বৈঠকে বসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন জাগিয়ে রাখবেন। এবং যত ঘন্টা করাচ্ছে, বেলা করাচ্ছে, তত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তারা যে বিষয়গুলি মূলত তুলে ধরছে, যতক্ষণ না পর্যন্ত একেবারে জনসমক্ষে লাইভ সম্প্রচার হচ্ছে তাদের এই বৈঠক, এছাড়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক করতে হবে এবং ন্যূনতম প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একজন প্রতিনিধি সেই বৈঠকে হাজির রাখতে হবে। এই বিষয়গুলি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বৈঠকেও করতে নারাজ বলে আজ সকালে তারা জানালেন। এবং তারা কিন্তু বলছেন যে তাদের দাবি যদি প্রশাসন মেনে নেয়, তাহলে যে কর্মবিরতির যে তুলে নেওয়ার সিদ্ধান্ত, সেই বিষয় কিন্তু বিবেচনা করে দেখবেন। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের এই একই দাবিতে অনড় এবং কার্যত 40 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু একই। অতুলতা, ধন্যবাদ। প্রথম কথা বলে রাখি, আমরা না শর্ত ব্যাপারটা এরকম শর্ত নয়, ব্যাপারটা এটা একটা অনুরোধ।
আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আলোচনা করতে চাই আমাদের যে 5 দফা দাবি। মানে এরকম তো নয় যে আমাদের সকালবেলা মনে হলো স্বাস্থ্য ভবন চলে এলাম, স্বাস্থ্য ভবনে বসে থাকলাম, সেইটা কিন্তু নয়। মানে আমরা একটা নির্দিষ্ট দাবি নিয়ে এখানে এসেছি। মানে আমরা এরকম মানে সুরক্ষা, এই টয়লেট, হেনাতেনা এগুলো যেমন আছে, সেই সমস্ত কিছু আমাদের 5 দফা দাবির মধ্যে আছে। সেই 5 দফা দাবি নিয়েই কিন্তু আমরা আলোচনা করতে চাই, এবং সেটা খোলা মনে, খোলা জায়গায় সকলের সামনেও করতে চাই। তাই জন্যই আমরা বলেছি যে ভিডিও কনফারেন্স মানে ভিডিও করে, লাইভ স্ট্রিমিং করে যেন সবাই দেখতে পায়। 2 ঘন্টায় বদলে গেল বয়ান। আরো কড়া বিবৃতি জুনিয়র ডাক্তারদের, আরো কড়া আক্রমণ জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনা বসতে একাধিক শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, আর সেই শর্তের মধ্যেই রাজনীতি দেখতে পাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন। আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা এদিকে ফের আলোচনার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা দেওয়া হয়েছে, এবং আন্দোলনে অনড়, যেখানে জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে তারা আলোচনা চাইছেন, তাদের বোঝানোর বার্তা দিয়েছেন মমতা। শিল্প বৈঠক, সেই শিল্প বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 সেপ্টেম্বর আর্চিকরের ঘটনার 1 মাসের মাথায় জুনিয়র ডাক্তারদের আবেদন করেছিলেন, কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করবো ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।